আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ২৩। লেখনীতে তেজস্মিতা মর্তজা। হামজা নীরবতা ভাঙল। তোর বাচ্চা না? কার বাচ্চা? সীমান্ত একটু নড়েচড়ে ওঠে এবার। ঢোক গিলল কয়েকটা, ঠোঁট চাটল জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাইনি ভাই। আর না, আমি ওকে পাঠিয়েছি এ বাড়িতে। ও নিজে চলে এসেছে এখানে। ডিভোর্স ও চাই। সীমান্তর কথায় জড়তা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকল তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখে সেই মেকি হাসি নেই যেটা সবসময় অন্তু খেয়াল করেছে। মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন। হামজা জিজ্ঞেস করলো, এবার বল, কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের? সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্তর চোখে মুখের কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তুর দৃষ্টি সীমান্তের চোখে স্থির। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে তুলি? থাপড়ে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার। তুলি খানিক সময় নিয়ে বলে, মেয়ে হবার পর শ্বশুরবাড়ি থেকে ও আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো। সেখানকার মদ পরিবেশক অথবা বাইজি যাই বলো, সেটাই ছিলাম আমি। দিনের পর দিন পরপুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে। ও যেন তাতে আনন্দ অনুভব করত, কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীর ছুঁয়ে যে আনন্দ পেত সেটা হলো অতিথি সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি। সেটাই করা হয়েছে। মদের সাথে আমি ফ্রি। এ পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। শাহানা উসখুস করছিলেন। অন্তর শরীর অবশ লাগছিল। পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল। তুলির মুখের এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনি। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ এরা। দুনিয়াতে কত কিছু ঘটে রোজ। অন্তুর মনে হতো সেসব শুধু সংবাদপত্রেই লেখা থাকে। জয়ের সাথে দেখা হবার পর থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয়, বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কুলসিত। তুলি আনমনে বলল, এ বাচ্চা কার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিতা হয়েছি। কার বা বাচ্চা কিভাবে বলি? অন্তর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হাতের লোমগুলো দাঁড়িয়ে যায়। দু আঙুলে সজোরে কপালে চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তাও আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকলো। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল। চোখে মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল। অর্থাৎ এখনও বোধহয় নেশার প্রভাব আছে শরীরে। নীরব ঘটনার ওর হৃৎস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের পাদানি থেকে চাপড় তুলে নেয়। পশুর মাংস ছাড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না। বারবার ডাকে, বাবা বাবা, মা মামাকে নামাও, আমি বাবার কাছে বসবো। শাহানা অসুস্থ পায়ে উঠে চলে গেলেন তুলির পেছনে। অন্তু ঠাই দাঁড়িয়ে। হামজা সীমান্তের শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির ওপর ছিটে এসে লাগে গরম তরতরের তরল রক্ত। এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একজন দক্ষ কসাইয়ের মতো লাগে দেখতে। পুরো হাতে মুখে রক্ত। চাপ্পড়ের ধারালো প্রান্ত ঢেকে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চপ্পড়টা বগলে গুজে সীমান্তর দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায়। ঘাড়ে দুটো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তারপরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নাম্বারে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাওয়ার পরে মানুষ যেমন হাত ধয় সেভাবে পানি গড়িয়ে হাত ধয়। চাপ পড়ে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তের মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্য। স্বামী হিসেবে সীমান্ত যা করেছে তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা আজ যা করলো তা অন্তুর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল। এভাবে যদি এই জাতের সকল পুরুষ বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয়ে হলেও বেশ কমে আসতো।
খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের ওপর দিয়ে গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে। আর দু একবার জীবিত করে আরও 2-3 বার এভাবে মারলেও অন্তু ঠিক এরকম তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এভাবে অন্তু জয়কে মারতে পারেনি। সম্মানহানি মানুষ হত্যার সমান, যেটা জয় করেছে হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত নয় হামজা, জয়, পলাশকেও এইরকমই এক প্রকার মৃত্যু দেয়া? অন্তুর লজ্জা লাগলো, সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো, কি চমৎকার একটা বিচার করলো নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছু করতে পারেনি। ছেলেরা এলে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরনো আমবাগানের ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপি চুপি দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি। আসরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপারে দোতলার ভাড়াটে একটা মেয়ে আছে, বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই। উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আজ জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়ালো। কত ভালো ভালো ফর্মাল পোশাকের ছেলেদের ওপর এমন আকর্ষণ বোধ না করার জন্য অবশ্য আফসোসও হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে, সাধারণ একটা শার্ট গায়ে, সাদা লুঙ্গি পরনে, তা মাটি ছুঁয়ে পড়ে সবসময়। ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট আটকায় না, খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জয়ের সাথে। তার চলাফেরাই এমন। ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজাবার যেন কোনো তাড়া নেই। এই পোশাককেও চমকপ্রদভাবে ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে। লুঙ্গি হাতে গুছিয়ে ধরে 2 ঠ্যাঙের মাঝে গুজে দাঁড়াচ্ছে বারবার, তবুও উঁচু করে পড়ছে না। মেয়েটার কাছে সব কিছুই আকর্ষণীয় লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো, যা খোসার ওপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেবার অবস্থা বোঝায়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকতো। ওপর থেকে আন্দাজ করার উপায় নেই ভেতরটা এতটা কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো। রুটি, চা, মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করতে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়ার মাংসের হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয়। দারুণ পীড়িত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার ওপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো, বাচ্চা কাচ্চা সহ। কপালের ক্ষততে টান ধরে মাঝে মধ্যেই। গভীর ক্ষত শুকিয়ে গিয়েও জখম হয়ে আছে। সেখানে আঙুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছে সেদিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল। তখনই শো করে একটা বাইক চলে যায়। সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে, এই শালির সওয়াল, বাইচোদ, ভেড়াচোদা শালা, ধর শালারে ধর। ততক্ষণে বাইকওয়ালা আরও জোরে বাইক টেনে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরটার কাছে। মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গেলে হাঁ করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের ভেতরে নিয়ে এসে ঘাসের ওপর শোয়ায়। ছোট্ট কুকুরটায় পিঠের মাংস ছিঁড়ে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলা থেকে। জয় উত্তেজিত হয়ে বলে, ঘরোয়ালি কুত্তারে কি ডেটল ভেটল বা স্যাভলন লিকুইড টাইপ কিছু দেয়া যায়? প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে। ভেটেনারির সরঞ্জাম তো আর নেই আমার কাছে। তো নিয়ে আসো, চেহারা দেখতেছো আমার, এমনি সময় তো তাকাও না। অন্তু চলে গেলে বিড়বিড় করে বলে, এজন্যই মেয়ে লোকের বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লিকুইড লাগায়। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটা অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তু বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে। জয় কোলের ওপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু বসে পাশে। একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতে যায় কুকুরের দিকে, আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড়ে দেয়। জয় বলে, থাক, হাত দিও না, হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন, তখন আর ন্যাকামি করতে হবে কেন? ওড়না ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়েই আছে। অন্তু গাঢ় চোখে তাকিয়ে ব্যঙ্গ হেসে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে, যখন আপনাকেই তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল? কুকুরের গায়ে হাত বোলাতে বোলাতে বলে জয়, ওরে শালি, আই, তাইলে আইজো লোক জড়ো করে খুলে ফেলি ওড়নাটা। তা বোধ হয় করবেন না। আজ তো আবার ওই একটা তথাকথিত পরিচয় আছে আমার, আপনার বউ।
তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার, আর আপনার কাছে তো স্বার্থপরতাও লজ্জা পেয়ে যায়। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি, আর আমার বাপের মেয়ের ইজ্জত থুথুর বদলা নেবার উপাদান। এই দেখুন, আমার আবার ইচ্ছে করছে থু করে একদলা থুতু আপনার মুখে ছুঁড়ে মারতে। ছ্যাঃ, কি বলবো বলুন জয়া আমির। গালে আমার এক মুঠো আউশ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হবে হাসপাতালে। তুলির অ্যাবর্শন, শাহানার চিকিৎসা। খানমান পাতার সাথে কালোজিরার ভর্তা জয়ের খুব পছন্দের। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে চাই। তুলির অসুস্থতা বেড়েছে খুব। গোসল করাতে করাতে বেশ আনমনে হয়ে পড়েছিল অন্তু। আজ কয়টা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ে। আখির লাশ, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তুর পাগল পাগল লাগে। এত এত জটিলতা, কত রকমের কত কি বয়ে চলতে হচ্ছে, এবং স্বাভাবিকভাবে। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করাটা সুখকর হবে? চাঁদনি কোথায়? কি হয়েছে ওদের? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কী করছে? রান্নাঘর থেকে শিলনোড়ার আওয়াজ আসছিল। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাটবো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চোলায়, আজ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই তাই না? এগুলো নাটকীয় ভাবনা। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো জয়া আমিরের সাথে আমার তেমন সম্পর্ক না। তবে তথাকথিত সম্পর্কর জের ধরে এসেছি যখন এ বাড়িতে, কাজটাও আমারই। তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো, সেটা মন থেকে করো নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসলো, অল্প একটু লবণ তুলে পাটায় দিল। তরু আজ প্রথমবার খেয়াল করলো অন্তু হাসেও। খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এই মেয়ে। তখন এত স্নিগ্ধ লাগে, অথচ সবসময় মুখটা কেমন গম্ভীর, আর চোখ দুটো জলজল করে জ্বলে। আজ নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতো জানো? আব্বু বলতো, তুমি একটি স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে, তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা করবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি তরু। আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম, সে ঠান্ডা। আমি শীতল, সে কঠিন। আমি নিষ্ঠুর, সে ব্যথিত। আমি ব্যথাতুর। তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে। তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে শুয়েছো। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না। বরং তুমি যদি চাও আমরা ভালো বন্ধু হতে পারি। তুমি আমার ছোট বড় নও, সমবয়সী হবে। রিমি ভাবির মতো বন্ধু হবে। তরুর হাত থমকে গেল। অন্তুর মতো একগুঁয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আশাতীত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা আর অদ্ভুত মেয়ে হিসেবে দেখেছে। আজ খুব অন্যরকম লাগলো। ওকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অন্তু হাসলো। হবে তোমার আমার ওপরে অনেক ক্ষোভ, কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে সবচেয়ে উপকারী মানুষটা, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে পড়ল, ধরো, তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে আসছিল তোমাকে বিষদাঁত ফোটাতে। তুমি তাকে সাদরে আহ্বান করছিলে, কারণ তোমার ধারণা সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিয়েছি। সাপ তখন কি করলো বলো তো? তোমার থেকে মুখ ফুরিয়ে সবলটা আমায় মারল। বুঝতে পারছো আমার কথা? অজান্তেই জয়া আমিরের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমি খেয়েছি। একটা মানুষকে আমরা চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো বিস্তৃত ব্যাপার থাকতে পারে। ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেটুকুই জানো জয়া আমিরের ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু জানো বা ধারণা নেই সেটুকুই আমার জানা, এবং দর্শনে জয় আমির। অন্তু ভাতের মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে। তরু বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, তারপর জিজ্ঞেস করে, জয় ভাইয়া কি করেছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত। তরু উত্তরের আশায় চেয়ে থাকি। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখেন। আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজার পত্রিকা পড়ার অভ্যাস আছে।
রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে, সেখান থেকে অন্তু এনে পড়ে। রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015 ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল। 2014 নির্বাচনের বছর পূর্তিতে দেশ এতটা উত্তাল হয়ে উঠেছে কেন? তার জবাব আছে, তবে সেসব ব্যাখ্যা না করাই ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দপ্তরে আটক। তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমান তাল দিয়েছে। অন্তু ভাবে, এর মাঝে কি জয়, হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না? গাড়ি ভাঙচুর, আগুন দেয়া, অবরোধ চলছে তো চলছেই। প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা, তারা প্রতিরোধে নেমেছে। কয়টা দিন জয় হামজাকে দিনরাত এক করে বাড়িতে পাওয়া যায় না। মিছিল যায়, অন্তুতা ঘরে বসে শোনে। জয় ফুরুত করে আসে, গালে মুখে কয়েক মুঠো গিলে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়ে ফের। কোথায় যায়, কি করে, সেসবের খবর নেই। মহা ব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ে সুতো ছিঁড়ছে। এদের কিছু না, এরা মরলো বাঁচলো সবই এদের হাতে কামাই। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণে আতঙ্ক, রাস্তাঘাট জর্জরিত। এই বুঝি আগুন জ্বলে উঠল, লেগে গেল মারামারি। পুলিশ এলো, গোটা কয়েক লোককে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তখনও রাস্তার মাঝে আগুন জ্বলছে, গাড়ি পুড়ছে, কালো ধোঁয়ায় কুলসিত মিশছে বাতাসে। ফের যেন 2013 ফিরল রব। চারদিকে হাহাকার, রক্ত আর বন্দিত্ব। আবার সেই 2013, আবার ফাঁসি, আবার গ্রেপ্তার। অন্তু জয়ের রকিং চেয়ারটায় বসে রাতের পর রাত ভাবে আর দলি। তার চোখে মুখে ঘুম নেই। মাঝে মধ্যে আব্বু এলে কথা হয়। জয়, হামজা কত রাত বাড়ি ফেরে না, কোথাকার কোন বৈঠকে সম্মেলনে পড়ে থাকে। সারা রাত বাইরে থেকে সকাল 11টায় জয় বাড়ি ফিরল একবার। পরনে কালো পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, বাঁ হাতে রূপোর রিসলেট ঝুলছে কবজির ওপর। পায়ে চামড়ার স্যান্ডেল, পরিপাটি পরিচ্ছদ, কিন্তু চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল। সারা রাত নির্ঘুম থাকার ফল। মুখটা গম্ভীর্যে ছেয়ে আছে, যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে আপনা আপনি চলে আসে তার চেহারায়। তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে। রিমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে পড়ল। গপাগপ খেতে শুরু করার কথা এখন, কিন্তু তা করছে না জয়। রিমি আস্তে করে জিজ্ঞেস করলো, আপনার ভাই কোথায়? কাজে আছে। রিমি চুপচাপ চলে যাচ্ছিল। জয় ডাকলো, ভাবি কিছু দরকার? হাত কাটা আমার, খাইয়ে দেন। কাটছে তো কাটছে, শালা ডান হাতটাই, নাকি চামচ দিয়ে চালাবো? ডান হাতের পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো। রিমি নাক মুখ কুচকে পড়ল, আর নাটক করবেন না তো। এমনিতেই আপনাকে দেখলে গা জ্বলে আমার, তার উপর যদি ঢং করেন। এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখাতে শুরু করে। জয় অল্প হাসল নিঃশব্দে, খাবার মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। সেই বালের মাছ দিয়েই দিছেন? হাজারবার কইছি মাছ পছন্দ না আমার, মাছ আমি খাই না। আর কিছু নাই? তা দিয়ে ভাত দেন। রিমি ধমকে উঠল, এত আহ্লাদ কিসের আপনার? যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে উঠুন। আপনার মতো দামড়াকে খাওয়ানো ছাড়াও আমার আরও কাজ আছে। আর কিছুই রান্না করেন নাই? তরু আজ আর ডিম ভাজতে গেল না। তার চোখে মুখে কিসের যেন ক্ষোভ দেখা যায় জয়ের জন্য। এই ঘৃণাটা জয় অন্তুর চোখে দেখেছে, তা দেখে মুচকি হাসল জয়। আরমিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে, চেনা পরিবেশ অচেনা হয়েছে। তার কবুতরগুলোকে সময় দেওয়া হচ্ছে না আজকাল। ছাদের দানা ছিটিয়ে পানি দিয়ে খোপগুলো দেখলো, নতুন ডিম ফুটলে খুব খুশি লাগে। জয় জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটেছে। শেষ রাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝাঁটা কষে এক আছাড়, ফোন ভেঙে 6 টুকরো। এভাবে কয়েকটা ফোন ভাঙলো। একদিন এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছিল। সে শুনেছে মোরগ রোজ ভোরে চেঁচায়, তাতে ঘুম ভাঙে। এভাবে 2-3 দিন মোরগটা চেঁচালো, কিন্তু সহ্য করা যাচ্ছিল না আর। একদিন সকাল 4টার দিকে এসে ঘরে এসে শুয়েছিল জয়। মোরগ তার খানিক বাদেই আল্লাহর নামে গলা ফোড়ে ডাকাডাকি শুরু করলো। এক লাপে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে মোরগ ধরিয়ে দিয়ে বলল, আজ মোরগের ঝোল খাবো দুপুরে, ভালো করে কষিয়ে রান্না করবেন। কিন্তু কবুতর ভরে চেঁচায় না। সে নিত্য নতুন জাতের কবুর এনে ছাদ ভরে ফেলেছে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। জয় ঘরে আসতে আসতে ডাকলো, ময়নার মা ঘরে আছো? ও ময়নার মা। অন্তুর নাক কুচকায়, হোয়াট ইজ ময়নার মা?
জয় ঢুকলো আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের প্লেটগুলো উঠিয়ে ফেলল। টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই। এক ঝটকায় মাথায় রক্ত উঠে গেল। কপালে আঙুল চেপে ধরে ডাকলো, আরমিন, আরমিন। রিমি বসার ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে এক ছোট ছেলেকে দিয়ে। অন্তু ঘরে ঢুকলো। জি। টাকা কোথায়? টাকা? এগুলো টাকা ছিল না, কাগজ ছিল টাকার মতো দেখতে। মূর্খ নাকি আপনি? জাল টাকা কি টাকা? জয় দাঁত কিরমির করলো। ধৈর্যের পরীক্ষা নিও না। টাকাগুলো কোথায়? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। জয় থাবা দিয়ে ধরলো অন্তুকে। গায়ের ওড়না টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল, খানকির মেয়ে, আরেকবার বল টাকা পুড়িয়ে দিয়েছিস। অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিড়হিড় করে টানতে টানতে দক্ষিণ দিকের জানালার দিকে নিয়ে যেতে যেতে বলল, এবার আর বলবো না, চল দেখাই তোকে। তোদের কালোবাজারির মাল আমি পুড়িয়ে দিয়েছি। যা দেশের দশের ক্ষতি করে তা বিছানার নিচে রেখে আমি চোখ বুজে ঘুমাতে পারি না। ওড়নার ফাঁস শক্ত করে জয়। অন্তুও ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে ধরে চিবিয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি, ওড়নার প্যাচ শিথিল করুন। তোর এত সাহস কেন মাগির বাচ্চা? হ্যাঁ, ভয় লাগে না তোর আমাকে? আপনাকে ভয়? কোনো তো কারণ থাকা চাই কাউকে ভয় পাবার। আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারী সত্তাকে কলঙ্কিত করতে দুনিয়াতে জন্মাইনি জয় আমির। জয় এত জোরে ফাঁস আটকে ধরলো অন্তু চোখ উল্টে আসার উপক্রম হলো। অথচ অন্তু দমল না। জয় নিজে হার মেনে হাত শিথিল করে গাল চিপে ধরল। মনটা চাইতেছে ঠ্যাং বরাবর টান মেরে ছিঁড়ে দুই ভাগ করে ফেলি। তোর সাথে কি করা উচিত বুঝে উঠতে পারতেছি না আমি। হয়রান লাগে খুব। অন্তু বলল, আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন আমাকে। আমি অবলা নারী না, স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে। তুই টাকা পড়াইছিস কেন শোরের বাচ্চা? সত্যি কথা বল, কোথায় রাখছিস টাকা? বাইরে লোক দাঁড়িয়ে আছে কিন্তু। এইখানে জবাই করে মেঝেতে দাফন করে রেখে যাব একদম। অন্তু নরম হলো। কোথায় যাবেন ওই টাকা নিয়ে? জয় তাতে একটু বিভ্রান্ত হলো। কোথায় টাকা? জাল টাকা দিয়ে কি করেন আপনারা? আপনারা না দেশপ্রেমিক? জয় আবার নিয়ন্ত্রণ হারালো। কিন্তু অন্তুকে ধরার আগে অন্তু জয়কে ধাক্কা মেরে জানালার দিকে ঠেলে দিয়ে বলল, দেখতে পাচ্ছেন কালো ছায়ের স্তূপ, দিসলাইয়ের বাক্স, আপনার আত খাওয়া মদের বোতল পুড়িয়ে দিয়েছি। কাল যখন ইনশাল্লাহ আইনজীবী হব, নিজের ভেতরটা যখন আমার কাছে কৈফিয়ত চাইব, আমি একসাথে আমার সামনে নিয়ে আমার দেশের নিরীহ জনতাদের অধিকার নষ্ট হতে দেখেছি, দেশের ক্ষতি হতে দেখেছি, কিন্তু কিছুই করিনি। নিজের কাছে বড় ছোট হয়ে যাব। এই গ্লানিটুকু যাতে না বইতে হয়, ব্যাস পুড়িয়ে দিলাম। জয় ওড়না ছেড়ে দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এ চেংড়ি, তুই কি পাগল রে? পাগলামি শুরু করছিস? শালি, আমি তো ভোদাই হয়ে গেছি রে। তুই আজ কয়দিন করছিসটা কি? সিরিয়াসলি এত ধৈর্যশীল না আমি। ওই তুই বাপ, তুই কি মনে করিস আমায়? জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল। বিশ্বাস করা শক্ত, একটা মেয়ে ওর সাথে কি করে যাচ্ছে। ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে। পলাশ কি বলবি? এর মধ্যে মাঝারদের ভাগ ছিল, নতুন শত্রুতা তৈরি হবে ফের। ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না যে কোনো মেয়ে লোক জয়ের বিরুদ্ধে গিয়ে এত দূর পৌঁছাতে পারে। আর অস্ত্র সেসবের কি করছিস সুধীর বোন? তোরে আমি। অন্তু শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি করবেন অস্ত্র দিয়ে? অথচ জয় এক মুহূর্তের মাঝে উঠে দাঁড়িয়ে পিস্তলটা ঠেকালো অন্তুর থুতনির নিচে। একদম পুঁতে ফেলবো এইগুলোর কিছু হইলি। দাম তোরে বিক্রি করে মেটাবো শালি। আমি বের হব, তাড়াতাড়ি অস্ত্র কই? খানকির বাচ্চা, আমার আম্মু সেরকম না। নিজের পরিচয় আমার ওপর চাপানোর চেষ্টা করবেন না। জয়ের নিজেকে পাগল পাগল লাগলো এক মুহূর্ত। বন্দুকের নলকে কণ্ঠনালীর ওপর রেখে অন্তু যা করছে তা জয়কে হতবিহ্বল করে তুলল। কিন্তু পরিস্থিতি স্মরণে আসতেই জয় নিয়ন্ত্রণ হারালো। অধৈর্যে পশুর মতো অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মারল অন্তুর পিঠটা। দুম করে আওয়াজ হলো একটা। অন্তু কোনোভাবেই তাগড়া জয়ের শরীরের শক্তির সাথে পেরে উঠল না, ঠিক যেমন সেদিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে। মেরুদণ্ডের হাড় মচমচ করে উঠল, তবু বলল না অস্ত্র কোথায়। ব্যথাগুলো আর অনুভব হচ্ছে না। আব্বুর মুখটা খুব মনে পড়ছে। আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়ে শেষ অবধি মরণ দিয়ে গেছে নিজ হাতে। জয়ের কল বাজলো। জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলল, আসতেছি, দাঁড়ান নিচে।
আর যেন কল না আসে আমার কাছে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে অন্তুকে বলল, ওই এদিকে তাকা। আমায় ভোদাই মনে হয় তোর? হ্যাঁ, ভয় লাগে না একটুও? তোর কি মনে হয় আমি দুর্বল তোর ওপর? ছাড় দেই বেশি এই জন্য? কোনটাকে ছাড় দেয়া বলছেন? আমি শুনতে চাই। এত কথা বলছিস কেন তুই? কথা আমি কম বলি, কিন্তু বলি তিক্ত কথা, যা শুনতে ভালো লাগে না, তা এমনিতেই বেশি মনে হয়। আরমিন, তোর লয়ার স্পিচ আমাকে শোনাবি না। কসম, জিব্বা টেনে ছিঁড়ে আনবো। নিচে গাড়ি দাঁড়ায় আছে, রাজধানীতে যাওয়া লাগবে রাতের মধ্যে। টাকার জন্য আপাতত কিছু বলতেছি না। অস্ত্র লাগবে, এক্ষুনি লাগবে, বুঝতেছিস তুই? কেন লাগবে অস্ত্র? তাতে তোর যায় আসে যাবে না। তোরে আইনজীবী হিসেবে ঘরে আনি নাই, তা ঠিক, কিন্তু আমার ভেতরে তো সেই রকম কিছুর বসবাস। চোখ ও হাত অক্ষম থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলনা তুলে দিতে পারি না। জয় কিছুক্ষণ অন্তুর চোখের দিকে চেয়ে থেকে চট করে হেসে ফেলল। তাইলে চোখ আর হাত দুইটা আলাদা করে দেই তোমার সুন্দর দেহ থেকে? করতে পারেন, আমারও দায়ভার কমে যেত। ঘেন্নায় যখন করিস তখন আমার জিনিসে হাত লাগাস কেন? তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি? তুই চাস না তোর কাছে আসি না, দূরে থাকি। তোরে খাওয়া পড়া কিসের অভাবে রাখছি? আমি যাই করে বেড়াই তাতে তোর কি? অন্তু কিছু বলল না। পিঠটা অসহ্য ব্যথায় ভেঙে আসছে। খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয়। সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা ম্রিয়মান হয়ে আসে। তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু অন্তুর একগুঁয়েমি আর চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয়। জয় ফ্যান চালিয়ে ঘর্মাক্ত শরীরে পিস্তল রেখে ধপ করে বসে বিছানায়। পাঞ্জাবির বোতামগুলো আলগা করলো। কপালের কিনারা বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে। ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশনার অন করে দিল। দরজা জানালা সব খোলা। অন্তু আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসলো। হাত, গলা, পিঠ বলছে। অন্তু একটু কেঁদে নেই। অন্তু তাদেরকে বলল, আমার কেউ নেই রে, একা একা কাঁদতে নেই। কান্না দেখার লোক না থাকলে। আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে, কিন্তু তা দেখে আমার দুর্বল বুঝে হেসে ওঠার লোক অনেক। অস্ত্রগুলো কোথায় রেখেছি শারমিন? না দিলে কি মেরে ফেলবেন? অন্তুর গলার স্বর বসে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয়, বুঝতে পারছি না। আঙুল দিয়ে কপাল চেপে ঘাম ফেলল। ভেবে বলুন, না দিলে কি করবেন? এসিড মেরে জ্বালিয়ে দেব তোকে। ক্লান্ত স্বরে বলল অন্তু, তাই করুন তাহলে। আমারও বেঁচে থাকতে ভালো লাগছে না, খুব বিরক্ত হয়ে গেছি। ধুর, এটা কোনো জীবন হলো? তবুও বলবি না ওগুলো কোথায়? নিজের মুখে অন্তত না, মুখ আমার কাছে কৈফিয়ত চাইবে। জয় শব্দ করে শ্বাস ফেলল। তোমার দুঃসাহসের পরিণাম তোমার পরিবারের ওপর গড়াতে খুব কষ্ট হবে আমার, ঘরোয়ালি। অন্তু ভেতরটা আটকে উঠল। তা চেপে হাসল সামান্য। লাভ কি হবে তাতে, এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া? আব্বু বলতো, বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তা সোজা হবার বদলে উল্টো দিকে বেঁকে যায়। সেটাতে আপনি জোরে আঘাত করবেন, তা সোজা হবার মাত্রা ছাড়িয়ে তত বিপরীতে বাঁক নেবে। জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে। অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে। জয় জিজ্ঞেস করল, কেমন মৃত্যু চাও তুমি? অন্তু যেন স্বস্তি পেল। মুচকি হাসলো। আপনার খুশি মতো যা দেবেন সব মঞ্জুর। জয় চোখ বুজে শক্ত ঢোক গিলল। অস্ত্রগুলো কোথায় রেখেছ? অন্তু সেই একই প্রশ্ন করে। কি করবেন আপনারা অস্ত্র দিয়ে? জয় হার মানল। রাজধানীতে সম্মেলন আছে, লাগবে ওগুলো, বের করে দাও। অন্তু ক্ষণকাল চুপ থেকে বলল, রাজনীতি কাকে বলে? বুঝি না আমি, অস্ত্রগুলো বের করে দাও। বিরোধী দলের করটি উড়াতে খুব দরকার, তাই তো? বুঝি আমি। রাজনীতির জন্মলগ্নে তার মূলনীতি ছিল জনসেবা, সেসব এখন পুরনো হয়েছে। এখনকার মূলনীতি হলো গদিতে বসা, আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করা শত্রুতার প্রতিশোধ নিতে। কে বিরুদ্ধে কথা বলেছে, কে প্রতিবাদ করেছে, এটা গণতন্ত্র। কিন্তু 5 বছর ফুরলেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে, এমন কোনো সংবিধানও নেই। এই 5 বছরে যা করা হলো গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না। সুতরাং পরের বারের নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতে হবে, অন্তত বেঁচে থাকার জন্য। নয়তো বোরকা, শাড়ি, গাউন পরে বিদেশে পালাতে হবে। জয় চুপ করে বসেছিল। সে বেশ মনোযোগী শ্রোতা। কাজু বাদামের পাত্রটা তুলে নিল। কয়েকটা চিবোতে চিবোতে বলল, কেউ একজন বলেছিলেন, রাজনীতি নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করেছেন তো আপনি হেরে যাচ্ছেন। রাজনীতি অবাখ্যাত। শেরে বাংলা বলেছিল,
লাঙ্গল যার জমি তার, লাঙ্গল ছাড়া যাবে না। অন্তু হাসল। অথচ আপনারা জমির মালিক নন, লাঙ্গল চাষি কেবল। যারা অন্ধ, হাতরে হাতরে চিরকাল রোদে পুড়ে কাদায় নেমে গতর খাটিয়ে লাঙ্গল চষে যাবেন। কিন্তু ভাই, জমির মালিক মহাজন, শিক্ষিত আপনি, এটুকু বুঝতেই চলতো। আপনারা হাতিয়ার। দিন শেষে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, একটা ব্যক্তি, একটা জীবন ও একটা পরকাল নষ্ট। অথচ কোনো এক মহাজন গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে প্রতিক্ষণে। আপনারা ওই দলকে মারতে যাবেন, ওরা আপনাদেরকে মারতে আসবে। এতে প্রধানদের দলীয় বিরোধী বজায় থাকবে। মাঝের ক্ষতি আপনার, বিরোধী কর্মীর, জনগণের। হাসিল মহাজনের। জয় একবারও দৃষ্টি ফেরায়নি যতক্ষণ অন্তু কথা বলেছে। মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। অন্তু থামলে বলল, এমনও হতে পারে আগে আমার ওপর হামলা হয়েছে, তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি। অন্তু হেসে ফেলল। এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলেন, এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, এখন আপনি, এরপর আবার তারা, এরপর আপনি। চমৎকার চক্র না? আমার তো বেশ লাগছে। এটাই এতক্ষণ বুঝিয়েছি, আপনি বোঝেননি। যেই দলই নির্বাচনে জিততে চাক না কেন, উদ্দেশ্য তো সেই একটাই, ক্ষমতা প্রাপ্তি। আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা। আমার বিষয়টা আলাদাও হতে পারে। আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন জয় আমির, যেটা আপনার সাথে একদম মানায় না। জয় হাসল। এত সততা দিয়ে কি করলে জীবনে? আপনার অনুশোচনা হয় না? জয় মাথা নাড়ল। অনুশোচনা হলে পাপীরা বাঁচে না আর ঘরোয়ালি। হয় বুক পেতে দেয়, নয়তো আত্মহত্যা করে। আমার কিছুদিন বেঁচে থাকা দরকার। সেই লোভ বিশেষ একটা নেই আপনার, তা জানি আমি। শুধুই নিজেকে ক্ষয় করতে ছুটে চলেছেন, ফিরে আসার পথ নেই, ইচ্ছেও নেই, অভ্যাস হয়ে গেছে। অন্তুর পিঠে অসহ্য ব্যথার অনুভব হচ্ছিল, পাঁজরের হাড়ে টাস ধরে আসছিল। জয় কিছুক্ষণ অন্তুর দিকে চেয়ে থাকলো ভ্রু কুঁচকে। কি আন্দাজ চট করে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারির ড্রয়ারের নিচে ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা করে রাখা। এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু, পাল্লা খুললেই দেখা যাবে। অল্প স্বল্প বিরক্ত হলো জয় নিজের ওপর। তার আচরণ তার কাছে অসহ্য ঠেকছে। অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয়। প্রথমে বললেই হতো আলমারিতে আছে। অন্তু তাকিয়েও দেখল না জয়কে। জয় আস্তে করে বলল, আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। অন্তু পিঠ চেপে ধরে দাঁড়ালো জয়ের সামনে। ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগ না হওয়াটাই কি বেশি ভালো না? একই পদার্থে রোগ তৈরি ও সারানোর উপায় থাকলে তা ক্ষতিকর হিসেবেই গণ্য হবে। জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর, নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর যেখানে পিস্তলের মুজেল ঠেসেছিল। অন্তুর চোখ বুজে নাক কুঁচকে ফেলে মুখ সরাতে চায়, যেন কোনো বজ্র নোংরা তার চোয়াল ছুঁয়েছে। জয় ধরে ফেলল, ঠোঁটে হাসি রেখে বলল, বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি, আদারওয়াইজ ফিরতে 2 দিন দেরি হবে। চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো, খরচা যেন না হয়। এই ঘৃণা যেন কখনো অন্য কারোর জন্য না আসে তোমার চোখে। এর ওপর শুধু আমার হক আছে। অন্তু নির্বিকার দাঁড়িয়ে রইল। একটা চুমু খাই? জয় অন্তুকে বলার সুযোগ না দিয়েই বলল, না বললে না। তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না। আজ যখন মুখে চেয়েছি, না শুনতে ভালো লাগবে না। না বললে যদি জোর করি, চুমুতে ফিল আসবে না। অন্তু নির্বিকার। জয় টের পায় অন্তুর 2 চোখের স্পষ্ট আক্রোশ, নিশ্চিত আঘাত করবি। গভীর মুখে ঝাড়া মেরে ছেড়ে দেয় অন্তুকে। পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার ওপর থেকে পিস্তল তুলে হোলস্টারে গুজে নেয়। অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে, আসি, খেয়াল রেখো নিজের। বদদোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপড়াবো ধরে। প্রতিবেলা বদদোয়া চাই। অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। ওভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অবচেতনের মতো। আব্বু এসে বসেছে পাশে। অন্তুর আর কষ্ট হচ্ছে না, এবার কান্না পাচ্ছে। কান্না শোনার মানুষ এসেছে। অন্তুর ব্যথাগুলো অবশ হয়ে আসছে। শাহানার জরায়ুতে টিউমার, সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চাই। ব্যথা নিয়ন্ত্রণের জন্য ঔষধ চলছে। অন্তু অসুখটা জানতে পেরেছে কদিন হলো। তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলো। তরুষ হাতে গেছে। কবির পুরুষের দায়িত্ব পালন করছে। শাহানা এবং হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন তুলির কাছে। বাড়িতে তখন রিমি আর অন্তু। রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর। অনেক কথা বলা যায়। রিমি অবাক হয়ে শোনে, কখনো স্তব্ধ হয়ে যায়, কখনো দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়।
অন্তুর কথা শুনতে তার ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছে করে। ঘড়িতে তখন 3টা বেজে 18 মিনিট। দোতলার সদর দরজায় করাঘাত পড়ল। কলিং বেল থাকা সত্ত্বেও কেউ হাত দ্বারা দরজায় আঘাত করছে। দরজা খুলল অন্তু। বুকের ভেতরটা এক মুহূর্ত ঢিপ ঢিপ করে উঠল। বিস্ময়কর দৃশ্য। সে কতদিন খুঁজেছে চাঁদনিকে, আজ চাঁদনি তার দুয়ারে। কিন্তু অদ্ভুত রূপে অন্তু মেলাতে পারল না বিষয়টা। চাঁদনি দাঁড়িয়ে আছে, তার সাথে দুজন মহিলা।